আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে যে টপিকস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র নিয়ে পড়ার আগে তড়িৎ বলের দুটো বা তিনটা আমরা একটু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখব। তো তিনটা ম্যাথের কনসেপ্ট দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করব। তাহলে যাওয়া যাক, প্রথম কনসেপ্টটা কি। আমরা তড়িৎ বলের যে সূত্র জানি সেই সূত্রটা আমি লিখে রাখছি। তোমরা জানো যে দুটো চার্জ পরস্পরকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে, এবং এই দুটো চার্জ বা চার্জিত বস্তু কণা পরস্পরকে যে আকর্ষণ বিকর্ষণ বল পরস্পরকে যে বলে আকর্ষণ বিকর্ষণ করে, এই বলটা কুলম্বের সূত্র অনুসারে এই বলের যে সমীকরণ আমরা জানি। সুতরাং আমরা এই কনসেপ্টটা একটা দিতে চাই যে দুটো চার্জ পরস্পরকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে, এই চার্জদের মাঝে যদি অন্য কোনো চার্জ রাখি তাহলে কি ঘটবে। তো এই কনসেপ্টটার জন্য আমরা একটা চিত্র দিচ্ছি, খেয়াল করো। ধরো এই একটা চার্জিত বস্তু, এবং এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা চার্জিত বস্তু আছে। তাহলে এইখানে এটার চার্জ Q1 এবং এটার চার্জ হচ্ছে Q2। আমি উল্লেখ করি যে এখানে Q1 Q2 কনসেপ্টটা হলো দুটো চার্জেই সমধর্মী হবে, অর্থাৎ Q1 পজিটিভ হলে Q2 পজিটিভ, Q1 নেগেটিভ হলে Q2 নেগেটিভ। তো এইটার একটা দূরত্ব আছে, আমরা দূরত্বকে ধরছি হলো R, অর্থাৎ R দূরত্বে দুটো চার্জিত বস্তু অবস্থান করছে R দূরত্বে। এখন আমরা এই দুটোর মাঝে কোন একটা বিন্দুতে যদি আরেকটা পজিটিভ চার্জ স্থাপন করি তাহলে কি ঘটবে, বা এই দুটো চার্জ Q1 আর Q2-র মাঝে আরেকটা যে চার্জ Q স্থাপন করছি, তোমরা জানো যে এই চার্জকে বিকর্ষণ করবে। সুতরাং Q চার্জটা দুটো বিকর্ষণ বল লাভ করবে, একটা Q1 চার্জের জন্য, একটা Q2 চার্জের জন্য। এর আগের ক্লাসে আমি দেখিয়েছি, তোমাদের বলেছি যে এই যে Q1 Qকে বিকর্ষণ করবে এর দিক বাইরের দিকে, অর্থাৎ যেহেতু আমরা বিকর্ষণ বল যার উপর হিসাব করব সেটা যে বল অনুভব করবে সেটা বিকর্ষণ হলে বাইরের দিকে হবে, আর আকর্ষণ বল হলে ভেতরের দিকে হবে। তাহলে কিউ চার্জ দুটো বল অনুভব করবে, একটা Q1-এর জন্য বিকর্ষণ বল তার দিক হবে এই দিকে, এটাকে আমরা F1 দিব নাম। আরেকটা বল বিকর্ষণ বল অনুভব করবে Q2 এর জন্য, এইটা বিকর্ষণ বল ক্রিয়া করবে এই দিকে, এটার নাম দিব আমরা F2। যেহেতু F1 এবং F2 পরস্পর বিপরীতমুখী, কাজেই এই দুটো বল বিপরীতমুখী হলে ব্যাপারটা এরকমভাবে চিন্তা করবা যে এই কলমটাকে আমি যদি দুই হাত দিয়ে দুই দিকে টানি, সমানভাবে টানি, তাহলে কলমটা স্থির থাকবে, অথবা যদি দুই দিকেই আমি সমানভাবে ধাক্কা দেই, চাপ দেই, তাহলে কলমটা স্থির থাকবে। তো এরকম কিউ চার্জ যেহেতু উভয় আধান দ্বারা বিকর্ষণ বল লাভ করছে, তাহলে কিউ চার্জের একটা অবস্থানের জন্য দুটো বল সমান হবে, অর্থাৎ কিউ চার্জ কোনো আধান মানে কোনো নিট বল লাভ করবে না। এখানে নিট কথাটা আমি ব্যবহার করছি, মনে রাখবা। যদি বলো যে তাহলে কিউ কি কোনো বল লাভ করবে না, না, বল অবশ্যই লাভ করবে, কিন্তু একটা অবস্থানের জন্য কিউ চার্জ নিট বল লাভ করবে না। তোমরা নিট বল সম্পর্কে জানো যে দুইটা বলের লব্ধি বা যোগফলকে আমরা নিট বল বলি। তো এই ক্ষেত্রে কিউ চার্জ লব্ধি বল লাভ করবে না একটা অবস্থানের জন্য। কেন? আমি ওই যে উদাহরণ দিয়ে বললাম যে যদি আমার ডান হাত আর বাম হাত দিয়ে আমি সমানভাবে এই কলমটা দুই দিকে টানি, তাহলে দুটো বল বিপরীতমুখী, একটা পূর্ব দিকের একটা পশ্চিম দিকের। তো এই দুইটা বিপরীতমুখী বল সমান বিধায় এই কলমটা এই জায়গায় স্থির আছে, তার মানে ধরে নিতে পারি যে এই কলমের উপর লব্ধি বল শূন্য। যদি শূন্য না হতো, লব্ধি বল থাকতো, তাহলে যেদিকে বল বেশি সেই দিকে কলম চলে যেত। আমি ডান হাত দিয়ে বেশি বল টানলে ডান দিকে কলম চলে যাবে, বাম হাত দিয়ে বেশি বল টানলে বাম দিকে চলে যাবে। তো আমরা যেটা বলছিলাম যে তাহলে দুটো চার্জ উভয় চার্জ পজিটিভ, এই ক্ষেত্রে উভয় চার্জ নেগেটিভও হতে পারে। তো সেক্ষেত্রে উভয় চার্জ নেগেটিভ হলে ডেফিনেটলি কিউকে নেগেটিভ হতে হবে। আর উভয় চার্জ যদি পজিটিভ হয়, অর্থাৎ Q1 এটা যদি পজিটিভ হয়, এটাও যদি পজিটিভ হয়, তাহলে কিউকেও পজিটিভ হতে হবে এই শর্ত সাপেক্ষে। তাহলে এইখান থেকে আমরা যেই বিষয়টাকে জানবো যে কিউ এর কোন অবস্থানের জন্য কিউ চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য, অথবা কিউ চার্জের উপর ক্রিয়াশীল নিট বল শূন্য। তাহলে প্রশ্নটা হচ্ছে কিউ এর কোন অবস্থানের জন্য, বা কিউ চার্জের কোন অবস্থানের জন্য, কোন অবস্থান বলতে দূরত্বকে বোঝাচ্ছে, হ্যাঁ, অবস্থানের জন্য এর উপর নিট বল বা লব্ধি বল শূন্য হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে তোমরা এইখানে Q1-এর মান এটা জানো,
কিউ টু এর মান জানো, কিউ এর মানও জানা থাকবে, কিউ ওয়ান কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব আর হবে, মানে দূরত্ব আর এটা দেওয়া থাকবে। তো আমি এক সাইডে মানগুলো দিয়ে রাখি, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা করার সুবিধা হবে। কিউ ওয়ান হচ্ছে +6 × 10⁻⁹ কুলম, কিউ টু হচ্ছে +9 × 10⁻⁹ কুলম, এবং আর এর মান হলো 1 মিটার, 1 মিটার। ওকে, ফাইন। এখন আমরা নির্ণয় করব যে কিউ ওয়ান আধান থেকে একটা দূরত্ব ধরে নেব, যে কিউ ওয়ান আধান থেকে একটা দূরত্ব আমরা ধরে নেব যে দূরত্বে কিউ চার্জকে রাখলে কিউ চার্জের উপর নিট বল 0 হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি কিউ ওয়ান চার্জ থেকে এক্স দূরত্বে কিউ চার্জ স্থাপন করলে, কিউ চার্জ রাখলে বা স্থাপন করলে তার উপর নিট বল 0 হবে। তাহলে আমরা এবার কিউ এর ওপর বল হিসাব করব। তাহলে কিউ ওয়ান চার্জের জন্য এক্স দূরত্বে কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল, চার্জের উপর বল, বিকর্ষণ বল বা বল হলো, এটাকে আমরা বলেছি F1 = কুলম ধ্রুবক সি কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার। ও, এখানে কিউটা উল্লেখ করি, কিউ হচ্ছে 4 × 10⁻⁹ কুলম। এটা ইকুয়েশন নাম্বার দিবা 1। ওকে, ফাইন। তাহলে আমরা এইটার কি পেলাম, এই যে কিউ ওয়ান চার্জ থেকে কত দূরত্ব ধরেছি, এই দূরত্বকে ধরেছি আমরা এক্স, এইটুক এক্স। তাহলে বলো তো বাকি দূরত্ব কত হবে? বাকি দূরত্ব হবে r-x। ওকে, তাহলে এখন আমরা কিউ টু চার্জের জন্য বল হিসাব করব। তাহলে কিউ টু চার্জের জন্য বল, কিউ টু চার্জের জন্য বলটা কি, মানে কিউ টু তো কিউকে বিকর্ষণ করবে, তাহলে এই বলটাকে আমরা F2 বলবো। তাহলে F2 = সি কিউ টু কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স তো না, এটা r-x² এবার খেয়াল করো, এই কিউ এর মান যে আমি 4 বসিয়েছি, এটা না বসালেও হতো। যদি কখনো বলে যে এই কিউ ওয়ান চার্জের জন্য কিউ ওয়ান চার্জের জন্য কিউ আর কিউ ওয়ানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত, তখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে মানগুলো বসিয়ে নির্ণয় করতে পারবো। কিন্তু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিউ চার্জের কোন অবস্থানের জন্য নিট বল 0 হবে। তো নিট বল 0 কখন হবে? যখন দুটো বল সমান হবে, তখনই লব্ধি বল 0। মানে দুটা বল বিপরীত দিয়ে ক্রিয়া করছে, তো একটা আর একটা যদি সমান হয় তবেই তো লব্ধি বল 0। তো আমরা এই যে একটু আগে কলম দিয়ে যে উদাহরণটা দিলাম, যে 2 হাত দিয়ে এই কলমটাকে বিপরীত মানে দিকে বল ক্রিয়া করে সমানভাবে টানলে কলমটা স্থির থাকে, মানে নিট বল 0। এর অর্থ হলো দুইটা বল সমান। তাহলে এই শর্ত মতে আমরা উল্লেখ করব F1 আর F2 সমান। তাহলে শর্ত মতে এখানে লিখছি, এরপরে ক্যালকুলেশন উল্লেখ আলাদা করে করব। শর্ত মতে F1 = F2। তাহলে এইবার যে কাজটা করব, আমরা এই F1 এর আর F2 এর মানগুলো বসিয়ে দেব। তাহলে F1 আর F2 এর মানগুলো যদি বসিয়ে দেই, এগুলো রাখার দরকার নাই, আমরা শুধু F1 আর F2 রাখছি। তাহলে দেখো কত পাবো। F1 এর মান কত? F1 সমান হচ্ছে সি কিউ ওয়ান কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর রাইট সাইডে সি কিউ টু কিউ ডিভাইড বাই r-x²। এই দেখো সি কিউ ওদিকে উঠে গেল, উপরে আমরা লিখব r-x ডিভাইড বাই এক্স = হবে Q2 ডিভাইড বাই Q1। এর উপরে হোল স্কোয়ার ছিল, নিচে স্কোয়ার ছিল। এবার যে কাজটা করেছি, এইটাকে উপরে নিয়ে গেছি আর এই Q1টাকে নিচে নিয়ে আসছি। স্কোয়ার করে উঠিয়ে দিলে এখানে r এর মান ছিল 1 মিটার সম্ভবত, তাহলে 1 - x উপরে থাকবে, নিচে x থাকলো। এই স্কোয়ারটা রাইট সাইডে গিয়ে আমরা রুট করে দিলাম। এবার Q2 এর মান বসিয়ে দিই। Q2 হচ্ছে 9 × 10⁻⁹, আর নিচে হলো 6 × 10⁻⁹।
এর উপর রুট। তো আমরা এই ক্যালকুলেশনটাকে একটু দেখাতে চাই। তোমরা জানো যে এই -9 কেটে যায় এবং 9কে ভাগ করব 6 দিয়ে, তার উপর রুট 1.224, মানে এই মানটুকু যেটা আসবে 1.224, এই এক্সটা এটা গুণ হয়ে যাবে, তাহলে 1 - x = 1.224x। এখন যেহেতু আমরা নির্ণয় করব এক্সের মান, এটুকু আর রাখার দরকার নাই, অলরেডি তোমরা এটা উঠে ফেলেছো। তাহলে এইখানে খেয়াল করো, আমরা যেটা নির্ণয় করব এই এক্সটা উপরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর 1টাকে আমরা এক সাইডে করে নেব, তাহলে 1 = হবে 1.224x + x। তার মানে এইটাকে এবার বাম দিকে নিয়ে আসলে 2.224x = হবে 1, তার মানে এক্সের মান পাবো 1/2.224। 1কে এবার আমরা ভাগ করব 2.224 দিয়ে, তাহলে পাবো 0.449। তাহলে এক্সের মান হচ্ছে 0.449, মানে এক্স্যাক্টলি 0.5 দিলেও অসুবিধা নাই, মানে 0.4496, দ্যাট মিনস অলমোস্ট এটাকে আমরা বলি যে 0.45 এত মিটার। তাহলে আমরা বুঝলাম যে Q1 চার্জ থেকে 0.45 মিটার দূরে কিউ চার্জকে স্থাপন করলে কিউ চার্জের উপর ক্রিয়াশীল নিট বল 0 হবে, বা ওই চার্জটা কোনো বল অনুভব করবে না। অ্যাকচুয়ালি দুইটা বিপরীত বল সমান আর বিপরীত হওয়ার কারণে সেটা সেখানে স্থির থাকবে। তার মানে আমরা বলতে পারি যে Q1 আর Q2 এর মাঝে Q1 থেকে 0.45 মিটার দূরে যদি কিউ চার্জটাকে স্থাপন করি, তাহলে কিউ চার্জের উপর ক্রিয়াশীল নিট বল 0, অথবা ওই চার্জটা কোনো বল অনুভব করবে না। এইটা ছিল আমাদের একটা কনসেপ্ট। এবার দেখো দ্বিতীয় কনসেপ্টটা আমরা একটু উল্লেখ করি। তোমাদের যদিও এই ম্যাথটা তোমাদের বইতে দেওয়া ছিল, কিন্তু এই কনসেপ্টটা ছিল না, তাই আমি আলোচনা করি নাই, এই জন্য করলাম। এখন দেখো যে তোমরা জানো যে পরমাণুর গঠন যখন আমরা আলোচনা করেছি তখন জেনেছি যে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা প্রথম কক্ষপথ, এটা 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, এইভাবে চলতে থাকবে, এবং এই কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন, বাইরের কক্ষপথে থাকবে ইলেকট্রন। আপাতত আমরা যেহেতু হাইড্রোজেন দেখাচ্ছি, তাহলে হাইড্রোজেনের একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে এবং কেন্দ্রে শুধুমাত্র একটা প্রোটন থাকবে। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান, কিন্তু 19 কুলম, কিন্তু এখানে একটা মাইনাস দিব আর এইটা আমরা প্লাস দিব। এই প্লাস দিয়ে আমরা প্রোটনের চার্জ বুঝবো আর মাইনাস দিয়ে আমরা ইলেকট্রনের চার্জ বুঝবো। এবং তোমরা জানো যে এই কক্ষপথের ব্যাসার্ধের মান 0.5 × 10⁻⁸ মিটার, যদিও কোনো ক্ষেত্রে হয়তো পরিবর্তনটুকু থাকতে পারে। তাহলে আমরা এই মানটা, তোমাদের সম্ভবত বইতে এই মানটা আছে, আমরা এখন ওই যে এক হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে একটা যে প্রোটন আছে এবং বাইরে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন কত বল অনুভব করবে, অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে, এই বলটাই আমরা অ্যাকচুয়ালি হিসাব করব এখন। তাহলে এবার তোমরা যে জানো বলের সূত্র, সেই সূত্র অনুসারে Q1 Q2 / R² বলবো আমরা। এখানে C এর মান 9 × 10⁻⁹, আর Q1 আর Q2 বুঝতেই পারছো 1.6 × 10⁻⁻19 ইন্টু 1.6 × 10⁻⁻19। আরেকটা কথা বলে রাখি, তোমাদের বইতে আমি গতদিন আলোচনা করেছিলাম, যদিও দেখো ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, কিন্তু চার্জের মান সমান। আমি বলেছিলাম ম্যাথ ক্যালকুলেশন করার সময় তোমরা এই মাইনাস মানটা নিবে না, এর কারণে মাইনাস প্লাস দ্বারা আকর্ষণ বিকর্ষণ বল বোঝাবে। তো এইটা মানে যেহেতু তোমাদের বইতে মাইনাস ব্যবহার করেছে, এবং একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ বল, দুটো মাইনাস হলে বিকর্ষণ বল, দুটো প্লাস হলে বিকর্ষণ বল, তার মানে বিকর্ষণ বলের মানে বলের যদি মান পজিটিভ আসে তাহলে ওখানে তারা বিকর্ষণ বল বুঝাইছে, এবং নেগেটিভ আসলে আকর্ষণ বল বুঝাইছে। তো তোমরা যেহেতু বইতে আছে দিও, কিন্তু অ্যাকচুয়ালি বড় ক্লাসে গিয়ে এইটা আর দেওয়া হয় না, মানে মাইনাসটা ব্যবহার করা হয় না। মাইনাস চিহ্ন মাত্র বলের ধর্মটাকে বা প্রকৃতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যে বলটা আকর্ষণধর্মী নাকি বলটা বিকর্ষণধর্মী, কিন্তু এইটা আমরা পারতপক্ষে ব্যবহার করব না। তারপরও তোমাদের বইতে যেহেতু আছে, যদিও স্যাররা আমি জানি না যে কী নির্দেশনা দিবেন, তবে এইটা না ব্যবহার করলেও চলবে, দরকার নাই।
তারপরও কেউ যদি মনে করো বইতে আছে স্যার আমি দিলে কি হবে, দিলে কোনো কিছু হবে না। এখানে একটা প্লাস একটা মাইনাস, মানে এই বলের মানটা ঋণাত্মক আসবে, এটা দ্বারা আকর্ষণ বল বোঝায়। আমরা এমনিতেই জানি যে ইলেকট্রন প্রোটন পরস্পরকে একটা বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের কারণে এটা এই জায়গাতে আটকে থেকে বিভিন্ন বিক্রিয়ক পথে ঘুরতে থাকে। তো যাই হোক, এইটা ছিল আমাদের আর এর মান। তাহলে আর এর মানটা 0.5 ইন্টু 10⁻⁸ এর ওপর হোল স্কোয়ার করবো, দেন এটা ক্যালকুলেশন করে একটা মান পাবা। যেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করছি, তাহলে মানটা আমি একটু হিসাব করে দেখি কত আসে। 10⁹ ইন্টু 1.6 10⁻⁻19 এর উপর স্কোয়ার ভাগ 0.5 ইন্টু 10⁻⁻8 এর উপর স্কোয়ার। এটা 9.21 ইন্টু 10⁻⁻12 নিউটন আসে বল। 9.21 ইন্টু 10⁻⁻12 নিউটন এটা আসে বল। যদি এখানে মাইনাস চিহ্ন দাও তাহলে এখানে একটা মাইনাস পাবা, আর যদি মাইনাস চিহ্ন না দাও তাহলে এখানে মাইনাস পাবা না। সেই ক্ষেত্রে উল্লেখ করবা যে যেহেতু একটা আধান পজিটিভ এবং একটা আধান নেগেটিভ, কাজেই তোমরা কি পাবা, এই বলটা পাবা আকর্ষণধর্মী বল। ওকে, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। খুব সহজ একটা ম্যাথ ছিল অ্যাকচুয়ালি। এরপরে আরেকটা ম্যাথের কনসেপ্ট দিব আমরা, তারপরে তখন ওই যে তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হচ্ছে, তোমরা জানো যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। তো এখন এই যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে বল ক্রিয়া করে, এই বলটাকে আমরা বলি মহাকর্ষ বল। অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের কারণেই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে, বা চাঁদ এই পৃথিবীর কক্ষপথে, অর্থাৎ চাঁদের যে কক্ষপথ আছে সেই কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতে থাকে। চাঁদ এই বলের কারণে, পৃথিবীর এই আকর্ষণ বলের কারণে চাঁদ এই কক্ষপথ থেকে বাইরে ছিটকে যেতে পারে না। এটার আরেকটা কারণ আছে, বড় হলে তোমরা মানে বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন উঠবা তখন বুঝবা যে এই যে পৃথিবী এবং চাঁদের যে ভরকেন্দ্র বলে একটা কথা আছে, তো এই দুটো বস্তু ভরকেন্দ্র অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে, এই জন্য এই ভরকেন্দ্রের যখন পৃথিবী চাঁদ ঘুরবে তখন ওই ভরকেন্দ্রকে কেন্দ্র করেই ঘুরবে। যেমন কিনা সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরে, কেননা বিভিন্ন গ্রহের যে ভরকেন্দ্র সেটা সূর্যের মধ্যে আছে। তেমনভাবে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, কেননা পৃথিবী আর চাঁদের ভরকেন্দ্র চাঁদের মধ্যে আছে। যদি দুটা বস্তুর, পৃথিবী এবং চাঁদের ভরকেন্দ্র মাঝামাঝি হতো, তাহলে চাঁদও ঘুরতো ওই বিন্দুকে কেন্দ্র করে, পৃথিবীও ঘুরতো। যাই হোক, এরকম হয় না, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা জানি যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি পৃথিবীকে এবং চাঁদকে চার্জিত করা যেত, তাহলে পরস্পরকে বিকর্ষণ করত। তো কি পরিমাণ চার্জ পৃথিবী এবং চাঁদের মধ্যে দেওয়া থাকলে এই বিকর্ষণ বলটা এমন হতো যে চাঁদ কক্ষপথ থেকে ছিটকে যেত। তো আমাদের হিসাব করতে হবে যে চাঁদ পৃথিবীকে যে বলে আকর্ষণ করছে, এই বলটা আগে আমরা জানবো, দেন আমরা ওই বলের সমান তড়িৎ বল হিসাব করব। তাহলে চার্জটা পেয়ে যাব যে কী পরিমাণ চার্জে চার্জিত করলে অ্যাকচুয়ালি চাঁদটা ছিটকে যাবে বা চাঁদটা কক্ষপথ থেকে বের হয়ে যাবে। তো চলো তাহলে আমরা একটা বৃত্তাকার পথ দেখাই। এটা ধরে নাও যে এটা পৃথিবী, আমরা একটু বড় করে দেখাচ্ছি, এটা একটা পৃথিবী, তার কেন্দ্র ও, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এটা যদি চাঁদ ধরি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের একটা দূরত্ব দেওয়া আছে স্মল আর, এবং এটা চাঁদের ভর, এটাকে আমরা স্মল এম দিয়ে, পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। এটা আর্থ আর এটা মুন। ওকে, ফাইন। তো এবার যেটা ঘটছে যে দেখো, আমরা এই পৃথিবী এবং চাঁদের যে ভরগুলো দেওয়া আছে, পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলে, এমই যদি বলি, তাহলে এমির মানটা আসবে, দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, এবং চাঁদের ভর স্মল এম দিয়ে যদি প্রকাশ করি, তাহলে চাঁদের ভর হলো 7 পয়েন্ট, তোমাদের সম্ভবত 34 × 10⁻22 কেজি। এটা তোমাদের বইতে মেবি দেওয়া আছে, হয়তো কম বেশি ধরে নাও এরকম একটা কিছু হবে। ওকে, ফাইন। এবার চাঁদ আর পৃথিবীর কেন্দ্রের দূরত্ব স্মল আর ইকুয়ালস টু 3.38 × 10⁸ মিটার প্রায়, এই মানটা উল্লেখ করা হল। তো আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে ওই যে মহাকর্ষ ধ্রুবক G ইকুয়ালস টু 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার পাবো আমরা। ওকে, ফাইন। তাহলে আমরা এই তিনটা মান থেকে মহাকর্ষ বলের মানটা যদি বের করি, তাহলে G
ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার, দেন এটাকে আমরা এফ জি বলবো, গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন এই মানটা আমরা 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ইন্টু আমরা পাবো এখানে 7.3 কত যেন 4 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻22। ওকে ফাইন। দেন নিচের মানটা হচ্ছে 3.8 ধরেছি আমি, 3.38 ইন্টু 10⁻8 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি আমরা এই মানটা হিসাব করতে চাই। আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি যে এই মানটা কত আসে, একটু কম বেশি হতে পারে। 6.73 ইন্টু 10⁻11 ইন্টু গুণ করবো আমরা 6 ইন্টু 10⁻24 ইন্টু 7.34 10⁻22, তাকে ভাগ করব হচ্ছে 3.38 10⁻8 আনসার। এটা আসলো 2.57 ইন্টু 10⁻22। ওকে, যেটা আসলো সেটাই বসাচ্ছি, তারপর আমি আরেকবার ক্যালকুলেশনটা চেক করে নিই। 6.673 10⁻11 ইন্টু পরেরটা হচ্ছে 6 10⁻24 ইন্টু 7.34 10⁻22 ভাগ করবো আমরা 3.38 10⁻8 এর উপর স্কোয়ার। হ্যাঁ, ওটাই আসছে 2.57 10⁻20। ওকে ফাইন, তাহলে আমরা এটা পেলাম 2.57 ইন্টু 10⁻20 নিউটন। এত পরিমাণ মহাকর্ষ বল ক্রিয়া করে। এখন আমরা বলেছিলাম যে এই বলটার দিক হচ্ছে এই দিকে, আকর্ষণধর্মী বল, এবং এটাকে যদি আমরা চার্জ দেই তাহলে এই চার্জের মান এবং এইখানে যে চার্জ দিব সমপরিমাণ চার্জ দিব, এই চার্জের মান ইকুয়াল, এবং এই চার্জের কারণে পরস্পরকে বিকর্ষণ বল তৈরি করবে এই দিকে। তো এই বল আর এই কুলম্ব বল এফসি, এই দুটো বল সমান হলেই কেবল ওটা ছিটকে যাবে। তাহলে আমরা কুলম্ব বলে হিসাব করব যে এই পরিমাণ আমরা উল্লেখ করব, এই পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করলে চাঁদ কক্ষপথ থেকে ছিটকে যাবে, অতএব তড়িৎ বল এফ সি ইকুয়ালস টু এফ জি ইকুয়ালস টু সি কিউ আর কিউ, এটাও চার্জকে আমরা কিউ বলছি, এটা সমপরিমাণ চার্জ দেব, তাহলে কিউ এর ওপর হবে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের কিউ এর মানটা আমরা ক্যালকুলেশন করব, বাকি সব মান জানা। তাহলে হবে সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু, দেখো কত পাবো আমরা, এফ জি ইন্টু আর স্কোয়ার। তাহলে আমরা কিউ সমান পাবো √, এফ জি আর স্কোয়ার ডিভাইড বাই হলো সি। তাহলে এখন আমরা এই মানগুলো একটু হিসাব করে বসাই, এটা আর রাখার দরকার নাই, এই পর্যন্ত আমরা উঠে দিতে পারি। খেয়াল করো, তাহলে এই মানটা আমরা একটু যদি বসাই হিসাব করে, তাহলে কিউ এর মানটা কত পাবো, √, এফ এর মান হচ্ছে 2.57 ইন্টু 10⁻20 ইন্টু আর কি আছে আর এর মান পেয়েছি 3.38 অ্যাকচুয়ালি ইন্টু 10⁸ এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি এর মান 9 ইন্টু 10⁹। ওকে ফাইন, তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি, কত মান পাই। একে গুণ করব হচ্ছে 3.38 10⁸ এর উপরে স্কোয়ার, তাকে ভাগ করব 9 ইন্টু 10⁹। যে মানটা পাবো তার উপর হচ্ছে রুট, অ্যান্সার ইকুয়াল। তাহলে আমরা চার্জের মান পেয়েছি 5.71
যে চার্জের মান আমরা হিসাব করে পেয়েছি সেটা হচ্ছে 5.71 ইন্টু 10⁻, চার্জের মান পেয়েছি 5.71 ইন্টু 10⁻13 কুলম। তো তোমরা জানো যে এই চার্জের মান থেকে আমরা ইলেকট্রনের সংখ্যা মানে চার্জের পরিমাণ, ইলেকট্রন বা প্রোটনের চার্জ আমরা যদি ধনাত্মক ধরি তাহলে এই প্রোটনের চার্জের পরিমাণ নির্ণয় করা যাবে। তাহলে মোট চার্জ কিউ ইকুয়ালস টু এনই, এনটা হলো সংখ্যা, এটাকে এনই বা ইলেকট্রন বললে ই আর প্রোটন বললে পি দিব, আমরা এন পি দিচ্ছি, ধরো প্রোটন, এটা প্রোটনের চার্জ ধরে নিয়ে এখন এটাকে আমরা কিউ বাই পি দিয়ে ভাগ করব। তাহলে কিউ এর মান 5.71 ইন্টু 10⁻13 আর নিচে হলো 1.6 ইন্টু 10⁻−19। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনের মানে প্রোটনের নাম্বারটা পেয়ে যাব, তাকে ভাগ করব হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে ভাগ করে আমরা প্রোটনের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রোটনের সংখ্যা পাবো 3.57 ইন্টু 10⁻32। এত সংখ্যক প্রোটন পৃথিবীতে কিংবা চাঁদে থাকতে হবে। সংখ্যাটা হচ্ছে 3.57 10⁻32। এখন যদি আমরা এটার ভর নির্ণয় করতে চাই তাহলে কি পরিমাণ প্রোটনের মানে কতটুকু ভরের প্রোটন লাগবে, তাহলে আমরা এটাকে প্রোটনের ভর দিয়ে গুণ করলে আমরা মানটা পেয়ে যাব। তো তোমাদের বইতে মানে ভরও বের করতে বলেছে, কাজেই আমরা যদি ইলেকট্রনের চার্জ ধরি তাহলে ইলেকট্রনের ভর দিয়ে বের করব, প্রোটন ধরলে প্রোটনের মানে ভর দিয়ে বের করব, নির্ণয় করব। তো ইলেকট্রনের চার্জ ধরলে এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভর দিয়ে গুণ করতে হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি, দেন মানটা পাওয়া যাবে 325.35 কেজি। তো যদি আমরা ভর নির্ণয় করতে চাই এটাকে ইলেকট্রন ধরে, তাহলে ইলেকট্রন ধরে যদি ভর নির্ণয় করতে চাও তাহলে ভর m ইকুয়ালস টু n ইন্টু 9.1 ইন্টু 10⁻31, এই মানটা গুণ করলে 325.35 কেজি। হ্যাঁ, মোটামুটি এই 325.35 কেজি ভর, মানে একটা ধরো ছোটোখাটো গরুর ভরের সমান। তো এতটুকু চার্জ মানে এতগুলা ইলেকট্রনকে যদি আমরা চার্জিত করতে পারি পৃথিবীতে, এরকম ফ্রি ইলেকট্রন থাকে বা এরকম চার্জিত হয়, এত ভরের ইলেকট্রনকে এখানে রেখে দিই আর এত ভরের মানে ইলেকট্রনকে যদি আমরা চাঁদে রাখি তাহলে এই ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, মানে পৃথিবীর ইলেকট্রন চাঁদের ইলেকট্রন বিকর্ষণ করে চাঁদকে কক্ষপথ থেকে ছিটকে ফেলবে। এটা ছিল আমাদের একটা কনসেপ্ট। তো যাই হোক, আমরা তাহলে 3টা কনসেপ্ট আজকে দিলাম এবং এরপরে আমরা অ্যাকচুয়ালি হিসাব করব যে কি করতে পারে। আমরা এরপরে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে মানে আলোচনা করব সেটা হলো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য। তাহলে এটা ছিল পার্ট 1 আজকের ক্লাসের লেকচার 1 বলতে পারো। সুতরাং লেকচার 2টা আমরা পরের ধাপে দিই। তোমরা ভালো থাকবা, এই ম্যাথগুলো করবা, আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি। ধন্যবাদ।